হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন, কিন্তু আসলে এখন যে অবস্থা দেশের, এই অবস্থার মধ্যে ভালো থাকাটা খুবই মুশকিল। কারণ পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং অনেকের ঘরবাড়ির বিপদ সীমার উপরে পানি প্রবাহিত তো হচ্ছেই, এবং অনেকের ঘরবাড়ির উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। তো যার কারণে অনেক জায়গায় মানুষজন থাকতে পারছে না, মানুষজন বসতে পারছে না। বন্যা পরিস্থিতি এতটাই পরিমাণে খারাপ হয়েছে যে কিছু কিছু জায়গায় ব্রিজ, কালভার্ট এবং বড় বড় যে আমিরতগুলো ছিল, বড় বড় যে বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংগুলোও প্রায় 1-1.5 তলা পর্যন্ত ডুবে গিয়েছে। সো গাইজ, বুঝতেই পারতেছো যে বন্যা পরিস্থিতি কতটা পরিমাণে ভয়াবহ হয়েছে। তো বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ হওয়ার মাঝখানে আমি যে ভিডিওর বার্তাটা দিতে এসেছি সেটা হচ্ছে আমাদের সকলের উচিত, আমরা যে যেখান থেকে পারি, যতটুকু পারি, এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত আমাদের। এবং বন্যা কবলিত মানুষদের কিছু বিষয়গুলো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সতর্কতামূলক অবলম্বনগুলো কি কি হতে পারে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আসলে যখন বিপদ আসে তখন কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না যে আসলে সে কিভাবে কি করবে, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে। আর যেহেতু আচমকা বন্যা, পাহাড়ি ঢল থেকে কিন্তু আচমকা বন্যা হয়েছে, তো সুতরাং গাইজ বুঝতেই পারছো যে কারো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এবং যাদের পূর্ব প্রস্তুতি ছিল তারাও হয়তো ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারে নাই। সো এই জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, বন্যা কবলিত এলাকার যে মানুষগুলো আছে এবং শিক্ষার্থীরা আছে, ছাত্ররা আছে, তাদের হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্র, যেমন জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে ডেথ সার্টিফিকেট যা আছে, এবং হচ্ছে শিক্ষা সনদের যে ফটোকপিগুলো, পাসপোর্ট, তারপরে হচ্ছে যে আদার্স যে কাগজপত্রগুলো আছে, এই টোটাল কাগজপত্রগুলো হচ্ছে একটি ভারী পলির ব্যাগের মধ্যে ঢুকাইতে হবে যেন সহজেই এগুলো পানিতে না ভিজে যায়। এবং প্রয়োজনীয় শুকনা খাবার, কিছু শুকনা খাবার ব্যবস্থা করতে হবে, পানি ব্যবস্থা করতে হবে। তারপর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্য কিন্তু অবশ্যই যেতে হবে। কেউ ঘর বাড়ির মধ্যে থেকে অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু তাকে উদ্ধার করাটা খুবই দুষ্কর হয়ে পড়বে। সো এমতা অবস্থায় বন্যা পরিস্থিতির মধ্যে সবার কিন্তু উচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া, উঁচু জায়গায় যাওয়া। কেউ কিন্তু ভুলেও বন্যা পরিস্থিতির মধ্যে ভাববেন যে উঁচু যে ব্রিজটা আছে সেই ব্রিজটার মধ্যে যাই, হয়তো সেই ব্রিজটার মধ্যে গেলে বন্যা পরিস্থিতির মধ্যে স্বাভাবিক সুন্দর মতো থাকতে পারবো। কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলে রাখি যে অনেক সময় বন্যার পানি এতটাই পরিমাণে বাড়ে, যারা গ্রামাঞ্চলের মানুষ আছেন তারা ভালো বুঝতে পারবেন যে বন্যার পানিটা বাড়ার ফলে কিন্তু ব্রিজের উপর দিয়েও কিন্তু উঠে যায়। তো সুতরাং আপনাদের একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারপরে কিন্তু আশ্রয় নিতে হবে। এবং পরবর্তী সময়গুলোতে আপনার হচ্ছে শুকনো খাবারগুলো কিছু রাখতে হবে। সেক্ষেত্রে চিড়া হতে পারে, সেক্ষেত্রে গুড় হতে পারে, তারপরে মুড়ি হতে পারে, এবং আদার্স আরও অনেক জিনিসগুলো যেগুলো শুকনো খাবার, সেই শুকনো বাদাম হতে পারে, সেই শুকনো খাবারগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। এবং খুব শীঘ্রই আমি আশা করছি গতবারের ন্যায় সিলেটে যেভাবে বন্যা হয়েছিল, সুনামগঞ্জে যেমন বন্যা হয়েছিল, এইবারের বন্যায়ও অনেক মানবতার ফেরিওয়ালারা হাত বাড়িয়ে দিবে, আশ্রয়ের হাত বাড়িয়ে দিবে, সেবার হাত বাড়িয়ে দিবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এবং আরও অনেক হাত বাড়িয়ে দিবে। তো সুতরাং আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে, এবং শিশুদের, বিশেষ করে শিশুদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই বন্যার সময় শিশু মৃত্যুর হার বেড়ে যায়। এবং এই বন্যার সময় কিন্তু আরও অনেক অনেক অঘটন ঘটে, যেমন ডাকাতের ঘটনা ঘটে, চুরির ঘটনা ঘটে, ছিনতাইয়ের ঘটনা ঘটে, এবং আরও অনেক নৈরাজ্যতা ঘটনা কিন্তু ঘটতে পারে। সুতরাং এই বন্যার মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট যে জায়গাটা আছে, সেই নির্দিষ্ট বাসস্থানটা যদি পানি উঠে যায়, সেই জায়গাটা ত্যাগ করে আপনারা আপনাদের ভালো জায়গা, যেখানে উপজেলায় সবচেয়ে বড় জায়গাটা, এবং এক জেলা থেকে না হলে অন্য জেলায় গিয়ে হলেও আশ্রয় নিতে হবে। এবং বন্যা পরিস্থিতিটা এতটাই পরিমাণে খারাপ হয়েছে যে
ভারী বর্ষণের কারণে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড় ঢল বেড়ে গিয়েছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু আচমকা ভারত থেকে যে বন্যার পানি ছেড়ে দিয়েছে, তিস্তা ব্যারেজের পানি ছেড়ে দিয়েছে, যার জন্য হচ্ছে আমাদের নিম্নাঞ্চলগুলো অনেক বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে ফেনী কিন্তু অনেক মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। আমি নিজে আজকে একটা ভিডিওতে দেখলাম যে ফেনী খুবই মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তারপর মৌলভীবাজার এবং 8টা জেলাতে, বাংলাদেশের প্রায় 8টা জেলাতে কিন্তু ভয়াবহ রকমের বন্যা পরিস্থিতি হয়েছে। সুতরাং এই বন্যা পরিস্থিতির মধ্যে কিন্তু খুবই সাবধানতার সহিত নিজেকে রাখতে হবে এবং পরিবারকে রাখতে হবে। এবং আপনারা হচ্ছে কিছু কাপড় চোপড়, যে কাপড় চোপড়গুলো হচ্ছে শুকনো কাপড় চোপড় হতে পারে, লুঙ্গি, শাড়ি, সালোয়ার কামিজ এবং শিশুদের জন্য যে শুকনো কাপড় চোপড়, সেই কাপড় চোপড়গুলো কিন্তু রাখতে হবে। বৃদ্ধদের জন্য শুকনো কাপড় চোপড় কিছু বড় পলি ব্যাগগুলোর মধ্যে সংরক্ষণ করতে হবে, যেন সহজে সেগুলো না ভিজে যায়, যেহেতু বৃষ্টি তারপরে হচ্ছে আবার বন্যা। তো সুতরাং রোদের পরিমাণটা একটু কম হবে। রোদের পরিমাণটা যদি কম হয়, এই জন্য পাতলা জাতীয় যেসব সহজেই শুকিয়ে যায় এমন কাপড়ের ব্যবস্থা রাখতে হবে এবং শুকনো খাবার তো রাখতে হবেই। বন্যা পরিস্থিতির সময় অনেক কিছু দিক বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হয়। বন্যা পরিস্থিতির সময় আশেপাশে সকলে মিলে নিজে কোনো বুদ্ধিদীপ্ত হয়ে নিজে কোনো কিছু করা যাবে না। আশেপাশের যে মানুষগুলো আছে, পরিবারের যে মানুষগুলো আছে, সবাই মিলে একত্রিত হয়ে তখন হচ্ছে বন্যা পরিস্থিতির যে সিদ্ধান্ত হয়, ওই সিচুয়েশন যেটা থাকে, ওই সিচুয়েশনটা ঠিক করার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে বন্যা পরিস্থিতির মধ্যে। এই বন্যা পরিস্থিতি আশা করছি অচিরেই ঠিক হয়ে যাবে, কিন্তু এই পরিস্থিতি ঠিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে। হয়তো সরকার থেকে খুব শীঘ্রই বা কোনো বাহিনী থেকে খুব শীঘ্রই কোনো একটা নির্দেশনা আসবে, যে নির্দেশনার মাধ্যমে খুব সহজেই উদ্ধার কার্যক্রম করা যাবে। এবং বন্যার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরবর্তীতে আপনারা হচ্ছে যে বাসায় যাওয়ার সময়, তখন বাড়িতে যাওয়ার সময় তখন কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হবে। বন্যা পরিস্থিতির সময় কিন্তু সাপখোপ অনেক বেড়ে যায়। সাপ কিন্তু বেশি বিষাক্ত সাপ, এই সাপগুলো কিন্তু দেশি যে বিষাক্ত সাপ আছে সেটার কথা বলছি, এগুলো কিন্তু বেড়ে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে, বেশি শুকনো জায়গা পেলে উঠে, সেই সব জায়গায় ওঠে। তো সুতরাং আপনাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বন্যা পরিস্থিতির সময়। আর অবশ্যই চেষ্টা, গবাদি পশুগুলোর কিন্তু অনেক ক্ষতি হয়। গবাদি পশু পর্যাপ্ত খাবার পায় না। গবাদি পশুর জন্যও কিন্তু পর্যাপ্ত খাবারগুলো আগে থেকেই ব্যবস্থা করতে হবে। আগে থেকেই গবাদি পশুর জন্য আলাদা একটা উঁচু স্থান তৈরি রাখতে হবে। মুরগি, হাঁস মুরগি যেগুলো আছে সেগুলোর জন্য উঁচু স্থান রাখতে হবে। সুতরাং বন্যা পরিস্থিতি নিয়ে অনেক কিন্তু কাজ আছে। আসলে এই কাজগুলো যদি সহজভাবে সঠিক সময়ে দ্রুত গতিতে যদি না করা হয়, তাহলে বন্যা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়াটা কিন্তু আসলেই খুব বেশি মুশকিল হয়ে যাবে। কিন্তু বর্তমান যে অবস্থা, ইন্টারনেট এবং বন্যা পরিস্থিতির মধ্যে কিছু এলাকায় ইন্টারনেটের ধীরগতি হবে, কারণ হচ্ছে টাওয়ারের পানি ঢুকে যাবে, তারপর হচ্ছে বৈদ্যুতিক বিভ্রান্ত হবে। বৈদ্যুতিক বিভ্রান্ত হইলে বৈদ্যুতিক লাইনগুলো অফ রাখতে হবে, বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনগুলো অফ রাখতে হবে, অন্যথায় বৈদ্যুতিকের কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো গাইস, সুতরাং বুঝতেই পারছো বন্যা পরিস্থিতির মধ্যে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেকে এবং অন্যকে সেফ জোনে রাখার জন্য সেটারও ব্যবস্থা রাখতে হবে। সো গাইস, সবাই সবার জায়গা থেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সো দেখা হবে নতুন কোনো লাইভ সেশনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।